সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি মণিশঙ্কর গাইন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠ উপভোগ করবে। তো চলো যাওয়া যাক আজকের পাঠে। তোমরা সবাই ভালো আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ বলো তো? রাইট, এটা একটা ডাস্টার। তো এটাকে যদি বলা হয়, আচ্ছা এই বস্তুটার নির্দিষ্ট ভর কি আছে? হ্যাঁ, রাইট, এর একটা নির্দিষ্ট ভর আছে। আবার এটাকে যদি তুমি কোথাও রাখো, মনে করো এই বইটার উপরে রাখলে, তাহলে দেখো বইটার উপরে সে খানিকটা জায়গা জুড়ে অবস্থান করতেছে, তাই তো? রাইট, তাহলে এটার নির্দিষ্ট ভরও আছে, আবার সে জায়গা জুড়ে অবস্থানও করে, জায়গা দখল করে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য থাকলে এবং বল প্রয়োগ করলে এটা বাধা প্রদান করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিসের বৈশিষ্ট্য বলো তো? রাইট, পদার্থ। তাহলে ডাস্টারটা একটি পদার্থ। তো এরকম অসংখ্য পদার্থ তোমার চারপাশে দেখতে পাবে। এই মার্কারটা একটি পদার্থ। তারপরে এটার বোতলটার ভেতরে পানি রয়েছে, পানিও একটি পদার্থ। আবার আমরা এখানে আছি, এই পরিবেশে বায়ু আছে, বায়ুর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, তারপরে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, এগুলো আছে। তাহলে এরাও কি পদার্থ? তাহলে আমরা এই পদার্থকে বিভিন্ন ভৌত অবস্থায় দেখতে পাই, তাই না? রাইট, তাহলে আজকে আমরা এই পদার্থের এই যে বিভিন্ন অবস্থা, সেই পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, এটা তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমি যে টপিকগুলি আলোচনা করব, সেই টপিকগুলি হলো পদার্থ ও পদার্থের অবস্থা। নাম্বার 1, পদার্থ ও পদার্থের অবস্থা। নাম্বার 2, বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য। নাম্বার 3, কণার গতিতত্ত্ব। এবং এর সাহায্যে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা অবস্থার ব্যাখ্যা।
এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে পদার্থ ও পদার্থের অবস্থা। তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে পদার্থ কি, পদার্থের সংজ্ঞাটা পরে তোমরা দিতে পারবে। যে সকল বস্তুর, পৃথিবীতে সমগ্র বস্তুগুলিকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো পদার্থ আর একটা হলো শক্তি। তাহলে পদার্থের বৈশিষ্ট্য, যে পদার্থ হতে হলে বস্তুটার নির্দিষ্ট ভর থাকতে হবে এবং বস্তুটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে, জায়গা দখল করে অবস্থান করবে, আবার বস্তুটা বল প্রয়োগে বাধা দানও করবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলেই সেটা পদার্থ হবে। তাহলে তোমরা এখন পদার্থের সংজ্ঞা লিখতে পারবে যে সকল বস্তুর নির্দিষ্ট ভর রয়েছে এবং জায়গা জুড়ে অবস্থান করে, তাদেরকে পদার্থ বলে। তাহলে যে সকল বস্তুর নির্দিষ্ট ভর রয়েছে এবং নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করে, যে সকল বস্তুর নির্দিষ্ট ভর রয়েছে এবং নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করে তাদেরকে পদার্থ বলে। এখন পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? তোমরা নিচের ক্লাসেও জেনেছো যে পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? 3টি অবস্থায় থাকতে পারে। অর্থাৎ স্বাভাবিক অবস্থা পদার্থের 3টা হলো কঠিন অবস্থা, তরল অবস্থা আর একটা হলো গ্যাসীয় অবস্থা। এছাড়াও পদার্থের আরেকটি অবস্থা রয়েছে, সেটা প্লাজমা অবস্থা। তো আমরা স্বাভাবিকভাবে পদার্থের 3টা অবস্থায় দেখতে পাই। তো আজকে আমরা এই 3টা অবস্থা নিয়েই আলোচনা করব, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এখন এই 3 অবস্থায় পদার্থের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো, আমরা একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। পদার্থের বৈশিষ্ট্য, নির্দিষ্ট আকার। দেখো, মার্কারটা এটা একটা কঠিন পদার্থ, আবার এই ডাস্টারটা এটাও একটা কঠিন পদার্থ। মার্কারটারও একটা নির্দিষ্ট আকৃতি কি আছে না? আছে। ডাস্টারটারও একটা নির্দিষ্ট আকৃতি আছে। তাহলে কঠিন পদার্থের আমরা বলতে পারি কি নির্দিষ্ট আকার আকৃতি আছে। এবারে তরল পদার্থের কথা চিন্তা করো। এই তরল পদার্থ যেমন পানি, গ্লাসে আছে, গ্লাসের আকৃতি ধারণ করলো। আবার এই পানিটাই যখন আমরা বোতলের ভিতরে রাখবো, তখন সেই একই পানি বোতলের আকৃতি ধারণ করবে। আবার একটা কাপে রাখলে কাপের আকৃতি ধারণ করবে। তাহলে পানির কি নির্দিষ্ট কোনো আকার আকৃতি আছে? রাইট, পানির কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। এবারে বায়বীয় পদার্থের কথা একটু চিন্তা করো। মনে করো আমি মুখ থেকে কিছু বায়ু বের করব,
সেই বায়ুটা এবার আমি একটা বেলুনের মধ্যে যদি বেলুনটা বায়ু দ্বারা পূর্ণ করলাম, তাহলে এই বায়ুপূর্ণ বেলুনটা দেখো মোটামুটি একটু গোলাকৃতির আছে, আবার এটাকে টেনে এভাবে লম্বা করলে লম্বা আকৃতি ধারণ করতেছে। তাহলে এর মধ্যে যে বায়ুটা আছে সেটা যে পাত্রে রাখা হবে সেই পাত্রের এই আকৃতি ধারণ করে থাকবে। কাজেই বায়ু বা বায়বীয় পদার্থের নির্দিষ্ট কি কোনো আকার আকৃতি আছে? নেই। তাহলে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। এবারে আসো আর একটা বৈশিষ্ট্য, যেমন নির্দিষ্ট আয়তন। কঠিন পদার্থের ক্ষেত্রে একটু চিন্তা করো, এই বইটা এটা একটা কঠিন পদার্থ, তাই না? রাইট। তাহলে এই বইটার দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, আবার পুরুত্ব বা উচ্চতাও আছে। তাহলে আমরা জানি যে কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি গুণ করা হয় তাহলে আমরা তার কি পাবো? আয়তন। রাইট। তাহলে এর একটা নির্দিষ্ট আয়তন পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আয়তন আছে। আবার অসম বস্তুর ক্ষেত্রে মনে করো এই গাড়িটা, এটা ছোট্ট খেলনা গাড়ি, এর নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইভাবে নির্দিষ্ট করে বের করা যাবে না। তাহলে এটা একটা অসম বস্তু। এটা তোমরা ক্লাস 8-এ শিখেছো। অসম বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করা যায়। এটা যদি পানির মধ্যে ছেড়ে দাও, তাহলে পানির মধ্যে ছেড়ে দিলে দেখা যাবে এটা ডুবে গেলে তখন কিছু পানি উপরের দিকে উঠবে। তাহলে কতটুকু পানি উপরের দিকে, আগের অবস্থান থেকে উপরের দিকে উঠলো সেইটা যদি আমরা পরিমাপ করে নিই, তাহলে যত মিলিমিটার উপরে উঠবে তত মিলিমিটার বা তত সিসি এই হবে এই গাড়িটার আয়তন। তাহলে আমরা অসম বস্তুর ক্ষেত্রেও দেখতে পেলাম যে কঠিন অসম বস্তু যদি হয় তাহলে তার একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আমরা বলতে পারি কঠিন বস্তুর নির্দিষ্ট আয়তন আছে। এবারে তরল পদার্থের ক্ষেত্রে আসো। তরল পদার্থ ওই পানি নিয়েই আমরা কথা বলি। এই পানি যখন এই গ্লাসের মধ্যে, তারপরে বোতলের মধ্যে রাখলাম, দেখো বোতলের একটা নির্দিষ্ট আয়তন জুড়ে সে অবস্থান করতেছে। এটাকে যদি আমরা মাপক চোঙ, যেটা আমরা ল্যাবে দাগ কাটা একটা চোঙ আছে, সেটার মধ্যে দিয়ে মাপলে আমরা এখানে কত মিলিমিটার পানি আছে সেটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে পানির নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আমরা তরল পদার্থের ক্ষেত্রে কি দেখলাম? যে নির্দিষ্ট আয়তন আছে। এবারে গ্যাসীয় অবস্থায় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি বলবে? এই মনে করো এটা যদি একটা ফাঁকা বোতল হয়, একদম ফাঁকা বোতল, তাহলে এই ফাঁকা বোতলটার মধ্যে এই বাতাস যদি পূর্ণ করি তাহলে বাতাস দ্বারা পূর্ণ অবস্থায় থাকবে বোতলটা। আবার যদি অক্সিজেন গ্যাস এর মধ্যে প্রবেশ করানো হয় তাহলে দেখা যাবে বোতলটার ভিতরে যে টোটাল আয়তন জুড়েই অক্সিজেন গ্যাস অবস্থান করবে। আবার সেই একই পরিমাণ অক্সিজেন গ্যাস যদি আমরা এই বোতলটার চেয়ে একটা বড় আয়তনের কোনো পাত্রে রাখি, সেই পাত্রটারও কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে সেই একই পরিমাণ অক্সিজেন অবস্থান করবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে পাত্র ছোট হোক বড় হোক, প্রত্যেকটা পাত্রের মধ্যে একই পরিমাণ আমরা অক্সিজেন গ্যাস নিলাম, দেখলাম যে ওই পাত্রটার পূর্ণ করেই সম্পূর্ণ জায়গা জুড়েই অক্সিজেন গ্যাস অবস্থান করতেছে। কাজেই আমরা বলতে পারি যে অক্সিজেন গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। তাহলে গ্যাসীয় অবস্থায় বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। এবারে আসো সংকোচনশীলতা। সংকোচনশীলতা
সংকোচনশীলতা বলতে বোঝায় আমরা যে এতক্ষণ পদার্থের কথা বললাম, এই প্রত্যেকটা পদার্থই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি পদার্থের মধ্যে, কঠিন পদার্থে দেখা যায় এই যে ডাস্টারটার মধ্যে যে ক্ষুদ্র কণাগুলি আছে, সে ক্ষুদ্র কণাগুলি খুব কাছাকাছি অবস্থান করে। যত দূর সম্ভব কাছে যাওয়া যায় কণাগুলি তত কাছাকাছি অবস্থান করে। অর্থাৎ পাশাপাশি দুইটা কণার মধ্যকার দূরত্বকে বলা হয় আন্তরাণবিক ফাঁক বা আন্তরাণবিক দূরত্ব। সেই আন্তরাণবিক দূরত্ব এই কঠিন পদার্থের ক্ষেত্রে নাই বললেই চলে, খুবই কম। আন্তরাণবিক ফাঁক নাই বললেই চলে। তাহলে এই পদার্থটাকে যদি বাহির থেকে বল প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে যে ওই কণাগুলি যতটা সম্ভব কাছাকাছি আগেই রয়েছে, এরপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে আর কাছাকাছি যেতে পারবে না। তাহলে যদি কাছাকাছি যেতে না পারে, তাহলে পদার্থটা কি সংকুচিত হবে? হবে না। তাহলে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের সংকোচনশীলতা নাই বললেই চলে, নাই। এবার তরল পদার্থের ক্ষেত্রে দেখি, পানি বা অন্য কোনো তরল পদার্থ। তরল পদার্থের মধ্যকার এই কণাগুলি একটু কঠিন পদার্থের থেকে একটু দূরে দূরে অবস্থান করে, সামান্য একটু বেশি দূরে দূরে অবস্থান করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তরল পদার্থের উপর বাহ্যিক চাপ প্রয়োগ করলে কণাগুলি খুব সামান্য পরিমাণে কাছাকাছি আসতে পারে। তাহলে সেই কাছাকাছি আসতে পারলে তাহলে কিছুটা সংকুচিত হতে পারে, তবে সেটা খুবই সামান্য। তাহলে আমরা বলতে পারি তরলের সংকোচনশীলতা খুবই কম, খুবই কম। এবারে গ্যাসীয় পদার্থের কথা চিন্তা করো। গ্যাসের অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, আর দূরে দূরে অবস্থান করার কারণে একই পরিমাণ চাপ তুমি কঠিন পদার্থে প্রয়োগ করলে, সেই একই পরিমাণ চাপ যদি কোনো গ্যাসীয় পদার্থের উপর প্রয়োগ করো, তাহলে দেখা যাবে যে গ্যাসের কণাগুলি যেহেতু দূরে দূরে অবস্থান করছে, তাহলে ওরা কি ওই চাপ পেয়ে খুব ক্লোজ হবে, কাছাকাছি চলে আসবে, এবং অল্প চাপেই দেখা যাবে তারা অনেক কাছাকাছি চলে আসছে, অর্থাৎ তাদের আয়তন সংকুচিত হবে। তাহলে গ্যাসীয় পদার্থের সংকোচনশীলতা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আছে। এবারে লক্ষ্য করো আর একটা বৈশিষ্ট্য, প্রসারণশীলতা। প্রসারণশীলতা দেখো, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকার কারণে পাশাপাশি কণাগুলোর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে সেই আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে বেশি। এখন তুমি যদি কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করো, তাহলে তাপ পেয়ে তখন কণাগুলো গতিশীলতা বেড়ে যাবে, এবং তখন ওই আন্তরাণবিক যে শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি, সেইটা একটু হ্রাস পেয়ে, মানে একটু কমে গিয়ে কণাগুলি অনেক তাপ প্রয়োগের ফলে খানিকটা অল্প কিছু পরিমাণে দূরে সরবে, অর্থাৎ আয়তন খুব সামান্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের প্রসারণশীলতা, তাপ প্রয়োগে প্রসারণশীলতা খুবই খুবই কম। এবারে তরলের ক্ষেত্রে আসো। তরল পদার্থে আমরা আগে থেকেই জানি যে কণাগুলো একটু দূরে দূরে থাকে, কঠিনের চেয়ে একটু বেশি দূরে দূরে থাকে। দূরে দূরে থাকার কারণে তাদের আন্তরাণবিক যে আকর্ষণ, আন্তঃকণা যে আকর্ষণ বল, সেটা কঠিনের চেয়ে একটু কম থাকে। আর এই কম থাকার কারণে তুমি যখন বাহির থেকে তাপ প্রয়োগ করবে, তখন কণাগুলোর কম্পন যথেষ্ট বেড়ে যাবে এবং
কণাগুলো দেখা যায় একই পরিমাণ তাপ কঠিন পদার্থে প্রয়োগ করলে আবার তরলে প্রয়োগ করলে, তো তরল অবস্থায় দেখা যাবে যে ওই একই তাপের কারণে কঠিনের চেয়ে অনেক বেশি কণাগুলো দূরে সরে যাবে। তো দূরে যাওয়ার কারণে প্রসারিত হবে, আয়তন প্রসারণ ঘটবে। তাহলে বলা যায় তরলের প্রসারণশীলতা কঠিনের চেয়ে বেশি, কঠিনের চেয়ে বেশি। এবারে গ্যাসীয় পদার্থের কথা চিন্তা করো। গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এই গ্যাসীয় পদার্থগুলোর কণাগুলি অনেক দূরে দূরে অবস্থান করে, ফলে তাদের মধ্যকার যে আন্তঃকণা আকর্ষণ বল সেটা নাই বললেই চলে। তাহলে এই আন্তঃকণা আকর্ষণ বল না থাকার কারণে এদেরকে যদি অল্প পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে দেখা যাবে কণাগুলোর এমনিতেই গতিশীলতা অন্য পদার্থের চেয়ে বেশি, এরপর বাহির থেকে তাপ দিলে সেই গতিশীলতা আরো অনেক গুণ বেড়ে যায়, ফলে তখন আয়তন অনেক গুণ বৃদ্ধি পায়। তার মানে কি দাঁড়ালো? একই পরিমাণ তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের সম্প্রসারণশীলতা সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম। এছাড়া আরো বৈশিষ্ট্য তুমি বলতে পারো তোমরা, যে কঠিন বস্তুর আন্তরাণবিক ফাঁক বা আন্তরাণবিক দূরত্ব, আন্তঃকণা দূরত্ব সবচেয়ে কম থাকে। তরলে আন্তঃকণা দূরত্ব কঠিনের চেয়ে একটু বেশি থাকে। গ্যাসীয় অবস্থায় পদার্থের আন্তঃকণা দূরত্ব সবচেয়ে বেশি থাকে। আবার আরেকটা বলতে পারো, আন্তরাণবিক আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল কঠিনে সবচেয়ে বেশি, তরলে কঠিনের চেয়ে আন্তঃকণা আকর্ষণ বল খানিকটা কম, আর গ্যাসীয় পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল নেই বললেই চলে, সবচেয়ে কম বা নেই বললেই চলে। তো এভাবে আমরা কঠিন তরল গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে নির্দিষ্ট আকার কঠিনের আছে, তরল গ্যাসীয় পদার্থের নেই। নির্দিষ্ট আকার থাকার পিছনেও কিন্তু আন্তঃকণা আকর্ষণ শক্তিটা দায়ী। আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হওয়ার কারণে কণাগুলো পরস্পর অনেক ক্লোজ থাকে, সবচেয়ে বেশি ক্লোজ থাকে, কাছাকাছি থাকে। এর ফলে কণাগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে পারে। এই জন্যই কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে, আকার আছে। ওকে, থ্যাংক ইউ। এবারে আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব এবং এর সাহায্যে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা করব। তো কণার গতিতত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কণার গতিতত্ত্বটা বুঝার আগে আমাদের একদিকে লক্ষ্য করো, যে কোনো পদার্থকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে। পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত। তো এই কণাগুলি সর্বদা দেখা যায় কম্পমান অবস্থায় থাকে, গতিশীল থাকে। তবে কঠিন পদার্থে এই গতিশীলতা খুবই কম থাকে। তো যাই হোক, আর এই কণাগুলির একটু আগেই বললাম যে কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে পদার্থের মধ্যে থেকে। তাহলে এই পারস্পরিক দুইটি কণার আকর্ষণ বলকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। তাহলে কণার গতিতত্ত্বটা হলো মূলত একটা তত্ত্ব যেখানে
এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশীলতার সাহায্যে পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়। তাহলে সংজ্ঞাটা কি হবে কণার গতিতত্ত্বের? যে তত্ত্বের সাহায্যে কণার গতিশক্তি ও আন্তঃকণা আকর্ষণ শক্তির মাধ্যমে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করা যায়। তাকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে কণার গতিশক্তি ও আন্তঃকণা আকর্ষণ শক্তির মাধ্যমে পদার্থের কঠিন, তরল, বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। এখন এই কণার গতিতত্ত্ব সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। এটা উচ্চতর শ্রেণীতে আরো বিস্তৃত পাবে। তো যাই হোক, এবারে দেখো দুইটা বিষয় এখানে, কণার গতিশক্তি আর একটা বিষয় হলো আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই দুটো বিষয়ের সাহায্যে পদার্থের কঠিন, তরল, বায়বীয় অবস্থার ব্যাখ্যা করা যাবে যে তত্ত্বের আলোকে, সেই তত্ত্বটাই হলো কণার গতিতত্ত্ব। এবারে আমরা কণার গতিতত্ত্বের আলোকে কঠিন, তরল, বায়বীয় অবস্থা ব্যাখ্যা করব। লক্ষ্য করো, আমি এখানে একটা পাত্রের মধ্যে মনে করো কঠিন পদার্থ যদি থাকে, তাহলে কঠিন পদার্থ এটুকু জায়গা জুড়ে রয়েছে মনে করো, তাহলে কঠিন পদার্থের কণাগুলো এরকম ঘন সন্নিবিষ্ট হয়ে থাকবে। কঠিন, এখানে কণাগুলো খুব কাছাকাছি থেকে কম্পমান অবস্থায় আছে, গতিশীল আছে কণাগুলো। এখন এই কঠিন পদার্থকে যদি তাপ দেয়া হয়, তাহলে তাপ দিলে দেখা যাবে কি যে এমনিতেই এর মধ্যে কণাগুলো খানিকটা গতিশীল অবস্থায় রয়েছে, একটা শক্তি নিয়ে কম্পনশীল রয়েছে। তার উপরে যদি তাপ শক্তি প্রয়োগ করো, তখন তাপ এক প্রকার শক্তি, তাহলে সেই শক্তিটা পেয়ে এই কণাগুলির কম্পন শক্তি বা গতিশীলতা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে তখন দেখা যাবে যে এই পাত্রের মধ্যে সে ওই নির্দিষ্ট আকৃতি নিয়ে আর থাকতে পারবে না।
কারণ কণাগুলি একটু তখন দূরে দূরে সরে যাবে। মনে করো এখানে একটা কণা সরে গেল, এখানে একটা, এখানে একটা, এভাবে দূরে দূরে সরে যাবে। তাহলে দূরে দূরে সরে গেলে, কারণ কাঁপতে কম্পমান অবস্থায় যদি কম্পন শক্তি বাড়ে তাপ শক্তি পাওয়ার ফলে, তাহলে দেখো কম্পন শক্তি বাড়লে তাকে বেশি জায়গা জুড়ে কাঁপতে হবে, তাহলে সেক্ষেত্রে কণাগুলো একটু দূরে দূরে সরে যাবে। কিন্তু কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করবে। তাহলে এবারে দেখো তারা কিন্তু কি হবে, আয়তনটা একটু বেড়ে গেল, আর একটা জিনিস এরা একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে রইলো, কিন্তু নির্দিষ্ট আকৃতি আর ধরে রাখতে পারলো না। তাহলে তখন সে হয়ে যাবে তরল, তরল হয়ে গেল, তরল পদার্থে পরিণত হলো, তরল অবস্থা প্রাপ্ত হলো। তাহলে এখানে কি হলো, যে কণার গতিশক্তি বেড়ে গেল, আর কণার আন্তরাণবিক আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি সেটা কমে গেল। কমে যাওয়ার কারণে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলো। এবারে এই তরলকে যদি আরো তাপ দাও, তাহলে তরলকে তাপ দিলে তখন দেখা যাবে এই কণাগুলির মধ্যকার এই আন্তরাণবিক ফাঁক, এবারে কণাগুলির গতিশীলতা আরো বেড়ে যাবে। তা আরো বেড়ে গেলে তখন দুইটা কণা যদি আরো জোরে কাঁপতে থাকে, তাহলে কি আরো বেশি জায়গা জুড়ে কাঁপতে হবে। তখন আরো বেশি জায়গা যখন নিতে যাবে, তখন তারা অনেক দূরে দূরে সরে যাবে, আন্তরাণবিক ফাঁক এর চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। ফলে কণাগুলি এক পর্যায়ে দেখা যাবে নির্দিষ্ট আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খোলা পাত্র হলে তখন কণাগুলি এই পাত্র থেকে এই উড়ে উড়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট আয়তনের মধ্যে থাকলো না, এবং কণাগুলির মধ্যকার তখন আকর্ষণ বল নাই বললেই চলবে। অর্থাৎ কণাগুলির আকর্ষণ বল নেই, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, এবং কণাগুলির আন্তরাণবিক দূরত্ব সবচেয়ে বেশি। তাহলে তখন আর সে তরল অবস্থায় থাকবে না, তখন সে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে। তাহলে আমরা কণার গতিতত্ত্বের সাহায্যে, দ্যাট মিনস কণার গতিশীলতা এবং কণার আন্তরাণবিক গতিশক্তি বা আন্তরাণবিক আকর্ষণ শক্তি এর সাহায্যে আমরা এই পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করতে পারি। ওকে, তো আজকে এ পর্যন্ত। এবারে তোমরা বাসায় যে কাজটি করবে সেটা হলো HW পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থার বৈশিষ্ট্যগুলো লিখবে। বৈশিষ্ট্যগুলো লেখো। আর একটা কাজ করবে, সেটা হলো কণার গতি তত্ত্বের আলোকে পদার্থের বিভিন্ন
অবস্থা ব্যাখ্যা করো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় 20 সেকেন্ড ধরে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে আর স্যানিটাইজার ব্যবহার করতে পারো, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।